দর্শক, সভা সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আজ সভা সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক মোর্শেদ শফিউল হাসান। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমি আপনার কাছে যে বিষয়টা যেতে চাই যে আমাদের এখন রাষ্ট্র সমাজে যে বুদ্ধিবৃত্তিক যে চর্চাটা আছে, আসলে বুদ্ধিবৃত্তিক কোনো চর্চা চলমান কিনা, আপনার দৃষ্টিভঙ্গিতে সেটা কিরকম? চলমান তো অবশ্যই, তবে আমাদের রাষ্ট্র, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবকিছুই, এটা আমার ব্যক্তিগত মতামত যদিও, তবে আমার মনে হয় অনেকেই একমত হবেন যে এটা হলো বুদ্ধিবৃত্তিক চর্চা, মননশীলতা চর্চার বিপক্ষে, কারণ আনুকূল্য করছে না। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যেটা একটা গোড়ার ব্যাপার, সেটাই আসলে মননশীলতা এবং বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য সহায়ক না। আমি যদি উদাহরণ দিয়ে বলি তাহলে আপনাকে একটু বুঝতে সুবিধা হবে যে আমাদের দেশে ব্যাপক সংখ্যক যে ছাত্রছাত্রী তারা পড়ে স্কুল কলেজে, যারা পড়ে মানে গ্রামে মফস্বলে, আমাদের একটা সময় মনে আছে স্কুল কলেজগুলোতে বার্ষিকী বেরোতো। আজকে কয়টা স্কুল কলেজে ম্যাগাজিন বেরোয় না। ম্যাগাজিনের জন্য টাকা নেওয়া হয়, কিন্তু ম্যাগাজিন বের হয় না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ হতো, রবীন্দ্র নজরুল জয়ন্তী হতো, মফস্বলের অনেক সংগঠনের থেকে রবীন্দ্র নজরুল এবং যেহেতু বামপন্থীদের একটা প্রভাব ছিল, সুকান্ত জয়ন্তী একসঙ্গে হতো। এখন এগুলো হয় না। মধুসূদন জয়ন্তী হতো হতো ওগুলো হতো, সব জায়গায় হতো না। হতো স্কুলের ক্লাস রুটিনে লাইব্রেরি ওয়ার্কের জন্য পিরিয়ড থাকতো। আমি অনেক স্কুলে খোঁজ নিয়েছি, এখন না, লাইব্রেরি আছে, বই কেনা হয়, কিন্তু সেইভাবে ওটা নাই। ছাত্রছাত্রীকে বললে তারা বলে যে বই পড়ার সময় নেই। তো এই তাহলে কোথা থেকে তৈরি হবে? হঠাৎ করে উপর থেকে তো হবে না। তার মানে হচ্ছে রাষ্ট্রীয় কাঠামো এখন যে অবস্থায় আছে, সামাজিক কাঠামো, সেইটা অনুকূলে না। স্বাধীন বুদ্ধিবৃত্তি চর্চার মূল্য স্বাধীন চিন্তা চর্চা, প্রশ্নশীলতা, জিজ্ঞাসার মনোবৃত্তি, সেটা তো আনুকূল্য করছে না রাষ্ট্র, সমাজ, শিক্ষা ব্যবস্থা করছে না, এটা মনে হয় আর কি। সেই জায়গা থেকে আমাদের যেটা জানতে চাই যে আমাদের যে পাঠ্যক্রম, পাঠ্যসূচি, যে আমাদের সৃজনশীল পাঠ্যক্রম, সেই জায়গা নিয়ে যদি কথা বলেন, সেটা আসলে কতটা আমাদের ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের এই বুদ্ধিবৃত্তিক চর্চা সহায়ক? হ্যাঁ, যেহেতু সৃজনশীল এখন বলা হচ্ছে, একটা প্রশ্ন পদ্ধতি এগুলো বলা হচ্ছে, তার মানে হলো যে এটা উপলব্ধি করা হচ্ছে সৃজনশীলতা নাই আমাদের শিক্ষা ব্যবস্থায়। একটা শিক্ষা ব্যবস্থার জন্য কি প্রধান দরকারটা কি? প্রধান দরকার হলো ভালো শিক্ষক এবং ভালো পাঠ্যপুস্তক। দুঃখজনক ব্যাপার হলো যে এই দুটো ক্ষেত্রে আমাদের এখন খুব খারাপ অবস্থা, শোচনীয় অবস্থায় বলা যেতে পারে। ভালো শিক্ষক শিক্ষা ব্যবস্থা আকৃষ্ট করতে পারছে না, ভালো ছাত্ররা শিক্ষকতা করতে যাচ্ছে না, পাঠ্যপুস্তকের অবস্থাটা খুবই খারাপ। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কিছুদিন আগে একটা হয়েছে স্কুল পর্যায়ে পাঠ্যপুস্তক নিয়ে, খুবই খারাপ অবস্থা। আর সৃজনশীলতার বিকাশের কথা বলা হচ্ছে, খুব জোরে সোরে বলা হচ্ছে, কিন্তু সৃজনশীলতা আসলে সৃজনশীল যে প্রশ্ন পদ্ধতি, আমি একটু আগে আপনাকে এই অনুষ্ঠান শুরু আগে বলছিলাম আপনাকে যে সেটা কি, সেটার অবস্থাটা এরকম দাঁড়িয়েছে যে আগে যেসব বিষয়ের জন্য ছাত্রছাত্রীরা কোচিং করতো না, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করার পর দেখা যাচ্ছে তারা সেগুলোর জন্য কোচিং করতে বাধ্য। যেমন আমি বাংলার কথা বলছি, যে ছাত্রছাত্রীরা এখন বাংলার জন্য কোচিং করছে, কারণ না হলে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে না। এবং সৃজনশীল প্রশ্ন চালু করার সঙ্গে সঙ্গে গাইড বই বেরিয়ে গেছে। আমি খোঁজ নিয়ে জেনেছি সে গাইড বই দেখে শিক্ষকরা প্রশ্ন করছে। কিছুদিন আগে আমি সরকারি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, কর্মশালায়, সেখানে যারা সৃজনশীল পদ্ধতি সম্পর্কে যাদেরকে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনার বলা হয়, তাদেরকে আমি এবং আরো কেউ করছিলেন, প্রশ্ন করে কোনো সদুত্তর পাইনি। তারা ব্যাপারটা স্পষ্ট ধারণা নেই এবং এটা ব্যাখ্যা নানাভাবে করছে। আজকে আমাদের যেটা শিক্ষা ব্যবস্থার পুরো সাফল্যটা দাঁড়িয়ে গেছে যথাসময়ে পরীক্ষার ফলাফল দেওয়া এবং অনেক বেশি গোল্ডেন জিপিএ 5 দেওয়া, সংখ্যার দিক দিয়ে দেওয়া। কিন্তু শিক্ষা ব্যবস্থার মান নেমে গেছে, সবাই বলছে, সরকারও বলছেন, শিক্ষাবিদরা বলছেন, কিন্তু মানটা বাড়াবার যে ব্যাপার সেটা কোথাও নেই। শিক্ষকও আকৃষ্ট করতে হবে, পাঠ্যপুস্তকের মান ভালো হতে হবে, পাঠ্যপুস্তকে ভুরি ভুরি ভুল। এবং এই যে স্যার, যে নিয়মিত ভাবে যদি পাঠ্যপুস্তকের উপর প্রচুর নিরীক্ষা হচ্ছে, আমাদের সেই স্বাধীনতা সময়কাল থেকেই বিভিন্ন সরকার আসে, বিভিন্ন সময় নিরীক্ষা চলে, সেই নিরীক্ষা থেকে আসলে মুক্তি হবে নাকি? না, মুক্তি হওয়ার কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। কারণ আমার মনে হয় না যে আমরা যখন ছাত্র ছিলাম বা আপনিও ছিলেন, আমরা নিম্ন পর্যায়ে পাঠ্যপুস্তকে ভুল কল্পনা করা যেত না। এখন
প্রথম পৃষ্ঠা থেকে অজস্র ভুল, মানে পাঠ্যপুস্তকে যেটা লেখা ছিল সেটা ধ্রুব সত্য। ধ্রুব সত্য, এবং ভুল থাকতো না, বানানের ভুল থাকতো না, বাক্য গঠনে ভুল থাকতো না। এখন সেই ভুলটা থাকছে, এবং এটার জন্য পুরোপুরি আমি একটা শব্দটাই ব্যবহার করছি, এটা সিন্ডিকেট। যেমন আমাদের বাণিজ্যের ক্ষেত্রে সিন্ডিকেট আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সিন্ডিকেট আছে, পাঠ্যপুস্তকের ক্ষেত্রে সিন্ডিকেট তৈরি হয়েছে। সিন্ডিকেটটা কাদের দিয়ে করা? এটা শিক্ষা মন্ত্রণালয়ের পছন্দের লোকজন, তারা শিক্ষাবিদই, তারা হয়তো অনেকে এর সাথে জড়িত না, নামটা দেন, তারা নামটা দেন, তারা টাকাটা পান। কিংবা যে পাঠ্যপুস্তক লেখা বা সেটা গবেষণা মানে সেটা মানে দেখে দেওয়ার জন্য তারা আসলে হ্যাঁ, ঠিক আছে সম্পাদক যোগ্য না, যোগ্য আমি অযোগ্য বলবো না, আচ্ছা। তার দায়িত্ব পালন করছে। একই সঙ্গে তো অনেকগুলো নামটা যাচ্ছে, অনেকগুলো এতে আছে, তারা অনেকগুলো, একজনের পক্ষে তাদের সম্ভব না, তারা দেখছেন না। আবার তাদেরকেই চয়েস করা হয় যারা ওই কি বলা যেতে পারে যে কর্তৃপক্ষ যেভাবে চান সেভাবে কাজটা করে দিবেন, তাদেরকেই চয়েস করা হয়। এবং এটা নিয়ে বেশ অভিজ্ঞতা। এই জায়গাতে তো রাজনীতিটা খুব সঙ্গত কারণেই চলে আসে, রাজনীতির কারণেই এই পদ্ধতিগুলি বা এই যে আপনি যেটা বলছেন সেই জিনিসগুলি হয়। সেটা হয় এবং এখন দেখা যাচ্ছে প্রতিটা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাঠ্যপুস্তক নিয়ে একটা চিন্তা ভাবনা হয়, শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা হয়। এবং পাঠ্যপুস্তকের পরিবর্তনটা কি, যে প্রত্যেকেই মনে করছেন, প্রত্যেক সরকার মনে করছেন যে মানে ইতিহাসটা সঠিকভাবে শেখানো হয়নি। ফলে প্রত্যেক সরকার এসে তারা যাকে মনে করেন যে নেতার ভূমিকা বড় করতে হবে, যাকে ছোট করতে হবে, সেটাই মূল কনসার্ন হয়ে দাঁড়ায়। ফলে সেটা পরীক্ষা নিরীক্ষা চলে বাংলা পাঠ্যপুস্তকে, সমাজ পাঠে, ইতিহাস দিয়ে থাকে, ইতিহাসে সব জায়গায় চলার চেষ্টা হচ্ছে। তাছাড়া একটা কতগুলো ব্যাপার আছে, এখন বিদেশ থেকে কারিকুলাম প্রশিক্ষণ নিতে অনেকে যাচ্ছেন, তারা এসে বলছেন জীবন উপযোগী শিক্ষা, কর্ম উপযোগী শিক্ষা। আমরা স্যার এই কর্মপদ্ধতি জীবনমুখী শিক্ষার জায়গায় আসবো, পাঠ্যক্রম নিয়ে আলোচনায় আরো বিস্তারিত যাবো। একটা বিরতি থেকে আসছি। দর্শক, সময় সংলাপে এই মুহূর্তে বিরতিতে যাচ্ছি, ফেসে কথা হবে, সঙ্গে আছেন অধ্যাপক মোর্শেদ শফিউল হাসান। ফিরলাম সময় সংলাপে। স্যার, আপনি বলছেন যে কর্মমুখী শিক্ষার বিষয়ে, জীবনমুখী উপযোগী শিক্ষা, হ্যাঁ, এটা একটা লক্ষ্য দাঁড়িয়েছে, লক্ষ্য হিসাবে খুবই ভালো। কিন্তু তার ফল দাঁড়াচ্ছে এটাই যে এখন একই পাঠ্যপুস্তকের মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়টা থাকতে হবে, পরিবেশ সচেতনতার ভিতরে বিষয়টা থাকতে হবে, তারপরে দুর্যোগ ব্যবস্থাপনা থাকতে হবে। প্রত্যেক মন্ত্রণালয়ের কিছু রিকুইজিশন থাকে, তারা সেটা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে জানায়, এবং সেগুলো মাদক বিষয় থাকতে হবে, মাদক বিষয় থাকতে হবে, তরুণ স্বাস্থ্য বিষয় থাকতে হবে। এখন কোনটা কোন ক্লাসে উপযোগী সেদিন ধারণা থাকতে হবে, দেওয়া হচ্ছে। তা এর করতে গিয়ে পাঠ্যপুস্তকটাকে নিরস এবং আনন্দহীন করা হচ্ছে। এবং এটা কোনো একটি বই না, বাংলা বইও কিছু থাকবে, সমাজপাঠ যেটাকে বলা হচ্ছে, তারা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা হবে। হ্যাঁ, একজন মানে ছাত্রছাত্রীরা যে আনন্দ নিয়ে পড়বে, অর্থনীতিও কিন্তু আনন্দ নিয়ে পড়া যায়, সেই বিষয়টা নেই। এবং এই ধরনের পাঠ্যপুস্তক লেখার জন্য যে দক্ষতা, যে শিশুদের উপযোগী করে লেখা, ছোটদের সেই দক্ষতা নেই। অমুক লেখকের একটা লেখা অন্তর্ভুক্ত থাকতে হবে, এটা আমাদের সব ক্ষেত্রে যেমন আছে পাঠ্যপুস্তকে, যে অমুকের লেখা থাকতে হবে, অমুক আমাদের লোক সেলিব্রিটি, তাদের লেখা থাকতে হবে। এমনও আমি শুনেছি তার বাক্য ভুল, সেটা যদি বলা হচ্ছে যে বাক্যটা ভুল, মেনে না হচ্ছে হ্যাঁ বাক্যটা ভুল, কিন্তু না, এটা হাত দেওয়া যাবে না, এটা বাদ দিয়ে অন্যটা করেন, বাক্য ভুল, তাও এটা হাত দেওয়া যাবে না। আচ্ছা, শিশু মনস্তত্ত্ব একটা ব্যাপার আছে, সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থা শিশু মনস্তত্ত্ব একটা ব্যাপার আছে, কিন্তু সেটাকে উপেক্ষা করা হচ্ছে, তারপর ভার চাপানো হচ্ছে। আমি একটু উদাহরণ দিই। আমি কয়েকদিন আগে আমার দায়িত্বের অংশ হিসাবে ক্লাস 7ম শ্রেণীর একটি পাঠ্যপুস্তক, বাংলা পাঠ্যপুস্তক, যেহেতু আমি বাংলার অধ্যাপক ছিলাম, সেটা আমাকে পর্যালোচনা করে দেওয়া হয়েছিল। সেখানে শহীদ দিবস আছে, বিজয় দিবস আছে, স্মৃতিসৌধের উপর কবিতা আছে। তো এতগুলো বিষয়, স্বাধীনতার চেতনা খুব গুরুত্বপূর্ণ। যদি এতগুলো বিষয় চাপানো হয়, আমাদের সাধারণ মানুষের বোঝে যে একটা জিনিসকে বারবার দিলে অনেক ভার চাপালে মানুষের বিরক্তি তৈরি হয়। বঙ্গবন্ধুর পরে ক্লাস 6-এর বাংলা পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর উপরে গদ্য আছে, কবিতাও আছে, একটি থাকলেই হতো। এবং সেগুলো মান খুব ভালো না, সেটা পড়ে উদ্বুদ্ধ হওয়ার মতো ব্যাপার না। বঙ্গবন্ধু আদর্শের প্রতি যে একজন ছাত্রছাত্রীরা যে উদ্বুদ্ধ সেইভাবে উপযোগীও না, উপযোগীও না, সেটা তার উপযোগী না, কিন্তু অমুকের লেখা থাকতে হবে। আচ্ছা, কাজেই আরেকটা ভালো লেখাটা দেওয়া হচ্ছে। তিনি বঙ্গবন্ধু নিয়ে ভালো লিখতে পারলেন সেটা বিষয় না। সুকুমার রায়ের একটি কবিতা আছে, সুকুমার রায়ের শিশুদের জন্য চমৎকার চমৎকার পদ্য আছে, কবিতা আছে, কিন্তু যে কবিতাটি আছে যে কেউ একমত হবে আমার ধারণা, আমি যে ফোরামে আমি আলোচনা করেছিলাম সেখানে একমত হয়েছে, সেটি পড়ে কেউ সুকুমার রায়ের জীবনে পড়বে না। আমার মনে হয় না যারা সিলেক্ট করেছেন তারা হয়তো নিজেরাও দেখেননি, তারা তাদের আবার কাউকে বলেন। আপনারা জানেন যে আমাদের দেশ এখন বুদ্ধিবৃত্তি চর্চা এমন দাঁড়িয়েছে, গবেষণা করে ছাত্র, শিক্ষকের সেটা গাইড করে, ওনার নামে বেরোয়, এরকম হয়তো কাউকে দায়িত্ব দিয়েছে, কিছু অংশটা করা হয়েছে। আচ্ছা,
একটি আমি একটু আপনি যখন বলছেন জি। আমি একটু বিস্তৃতভাবে বলি। জি আপনার নিশ্চয়ই মনে আছে আমি যখন ছাত্র ছিলাম তখনও পড়েছি স্কুলের বা কলেজের পাঠ্যপুস্তকে কোনো একটি গল্প, যা রবীন্দ্রনাথের হৈমন্তী ধরা যাক কিংবা বলাই ধরা যাক, সেটি অংশবিশেষ সংকলন পর লেখা হতো নিচে সংক্ষেপিত এবং পরিবর্তিত, জি। তাই না? পাঠ্যপুস্তকে এটা পরিবর্তন করতে হয়, এখন লেখা থাকে না। হ্যাঁ, আমরা দেখেই বুঝতাম যে আমি হ্যাঁ ক্লাস 7 বা 8 এটা ক্লাস 9 এ সংক্ষেপিত পড়ছি, পড়ছি, হ্যাঁ পরবর্তীতে আরো বিস্তারিত হ্যাঁ, পড়তে এবং পারবো। শিক্ষকেরও জানতে হবে যে আমি যে পড়াচ্ছি জি। সেটা কিন্তু এটা পুরো গল্প না। না। হ্যাঁ? এবং শিক্ষার্থীও জানতো। শিক্ষার্থীও জানতো। আচ্ছা, এখন জানার কোনো উপায় নেই, কোথাও লেখা হচ্ছে না, কোন নীতিমালা অনুযায়ী কোথাও লেখা না। একটা গল্পের বা একটা প্রবন্ধ আমি বলি, মোতাহার হোসেন চৌধুরী একটা প্রবন্ধের লাইব্রেরি তার নাম, তার প্রায় হ্যাঁ। 8 ভাগের 1 ভাগ সংকলিত করা হয়েছে, এখানে বাকিটা নেওয়া হয়নি। তো সেখানে কোথাও লেখা নেই। লেখা নাই। এবং এই ধরনের সংকলন করার সময় আমি যদি সংক্ষেপ করি, গল্প যদি হয়, জি। তাহলে তার ওটা সমন্বয় করাটা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, কোন অংশটা নিলাম, কোন অংশটা নিলাম, সাজালাম। কাহিনীর বিচ্ছিন্নতাই হয়। একটি খুব আনন্দদায়ক গল্প অন্যরকম গল্প হয়ে যেতে পারে যদি ওই সংকলন দিতে, সেটার ব্যাপারে কোনো তার জন্য যে পরিশ্রমটা করা দরকার, যে মেধা দরকার, সে কাজটা কেউ করছে না, করে যাচ্ছে না। এবং পাঠ্যপুস্তকের ব্যাপারে দায়সার আমি বলতে চাই যে শিশু হত্যার প্রায় সামিল, শিশুর মনকে হত্যা করার সামিল, যদি ওইখানে আমি দায়িত্বটা ঠিক মতো পালন না করি। মানে আনন্দ নিয়ে যে পড়া, না, সেটা সেই পড়াটা এখন পড়তে হবে। পাশাপাশি একটা বিষয় স্যার আমি যেতে চাই যে এটা তো গেল যে আমাদের মূলধারা বাংলা মাধ্যম বা একটা যে মাধ্যম, প্লাস ইংরেজি মাধ্যম চলছে আমাদের এখানে, মাদ্রাসা আছে, একটা মিশ্র মাধ্যম আমাদের এখানে চলছে, প্রি ক্যাডেট, ক্যাডেট মাদ্রাসা, এত মাধ্যম, সেখানে আমাদের শিক্ষার বিকাশটা কি হচ্ছে? এখন পাকিস্তানি আমলে একটা আন্দোলন ছাত্ররা করেছিলেন, সবার দাবি ছিল একই ধারার শিক্ষা ব্যবস্থা। কিন্তু আমি দেখি এখন বাস্তবতা যে অবস্থা দাঁড়িয়েছে, আমার মনে হয় না যে এই দাবিটা বলাই যেতে পারে, কাগজে কলমে থাকতে পারে, একাডেমিক ডিসকাশনে হতে পারে, এটা বাস্তবায়ন করা সম্ভব না। আমি যেটা বলি সেটা হলো, বা আমি যেটা বলি দু এক জায়গায় কোথাও লিখেছি, সুযোগ পেলে বলি, এখনো আপনাকে সামনে বলছি, যেটা করা যেতে পারে যে এই মাধ্যমগুলোর মধ্যে যে দূরত্বটা ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা, কতটি বিষয় একেবারে সবার কমন থাকবে এবং যে তফাৎটা আছে যেটা, সেটা ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা। কিন্তু আমার মনে হয় সবগুলো মাধ্যম একসাথে একই মাধ্যম চালু করা বাংলাদেশের বা বিশ্বের যে আজকের পরিস্থিতি, তাতে খুব বাস্তবতার কথা হবে না। আচ্ছা, ইংরেজি মাধ্যমের কথা বলেছেন, ইংলিশ মিডিয়াম আমরা বলি, কিন্তু এর সঙ্গে সঙ্গে এখন আবার একটা হচ্ছে মূলধারাতেই ইংলিশ ভার্সন। আচ্ছা, সেটা হলো টেক্সট বলে যে বাংলা বইগুলো, সেগুলোকে ইংরেজি করা হচ্ছে। এখন বাংলা বইটা বাদ দিলাম, বাংলা যেটা সাহিত্য বাদ দিলাম, অন্য বইগুলো ইংরেজি করা হচ্ছে। কারা করছে? বাংলাতে হুবহু ইংরেজি হয় না, এবং সেটা করে হাস্যকর ক্ষেত্রে ব্যাপার দাঁড়িয়ে যায়। সেটা কিছু নিজের লোকজন নিয়ে এসে করা হচ্ছে, এবং সেই ভার্সনটা একটা খুব, ওই ইংলিশ মিডিয়ামটা তার একটা মান আছে, হয়তো অনেক বই তারা বিদেশি পড়ায়, দেশি বই পড়ানো হচ্ছে, কিন্তু সে ভার্সনের নামে সেটা আরেক ধরনের ওই আরেকটা শাখা তৈরি করা হচ্ছে। এর বাইরে আছে যেটা আমরা যেটা বলি ও লেভেল যেটা বলি, সেটা তো একটা, ওটা হলো বিদেশি শিক্ষাই পাইপলাইন বলা যেতে পারে। ওটার সঙ্গে আমাদের মূল শিক্ষার কোনো সম্পর্ক ওখানে কি পড়ানো হচ্ছে আমরা না, এটা আমাদের কথা নাই। এবং আমাদের যারা আমাদের যারা নীতি নির্ধারক, তাদের সন্তান, এটা বড় ব্যাপার কি, তাদের সন্তানরা তো কেউ যে নীতি নির্ধারক যারা শিক্ষা নিয়ে কথা বলেন, তাদের সন্তানরা কি পড়ছে এই বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন অধ্যাপক মোর্শেদ শফিউল হাসান। দর্শক, ফিরে এলাম সময় সংলাপে। তাই আমরা বলছিলাম যে আমাদের এখানে একটা বড় সমস্যা আমার কাছে মনে হয়, আপনি আমার সাথে একমত হয়েছেন, যে আমরা যারা কথা বলছি বা বলি বা সমাজকে, রাষ্ট্রকে বলার চেষ্টা করি, তারা আসলে বাস্তব নিজেদের ব্যক্তিগত জীবনে দেখা যাচ্ছে যে আরেকভাবে চলছে। সেই জায়গা থেকে আপনি বলছেন নীতি নির্ধারকদের সন্তানরা কোথায় পড়ছেন? এই দ্বিচারিতা তো আমাদের সব ক্ষেত্রেই আছে, এক্ষেত্রেও আছে। আমি খুব অনেক পুরনো একটি ঘটনা বলি। আমি তখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কর্মরত ছিলাম। সেটা হলো 1990 সালের কথা, অনেক বছর আগের কথা। আমি নোয়াখালীর বেগমগঞ্জ একটা থানা পরিদর্শনে গিয়েছিলাম। তো সেখানে আমার সঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছেন, আমার সঙ্গে থানা শিক্ষা অফিসার আছেন। আমি একটা স্কুলে গেলাম। স্কুলের আমি এটা সবসময় জিজ্ঞেস করতাম, স্কুলের হেডমাস্টার জিজ্ঞেস করলাম যে আপনার ছেলেমেয়েরা কোথায় পড়ে? প্রাইমারি লেভেলে পড়ে, কিন্তু তাদের ওখানে একটা কিন্ডারগার্টেন স্কুল হয়েছে সম্প্রতি, সেখানে পড়ে। অথচ প্রাইমারিতে কিন্তু শিক্ষক যেমন ট্রেনিং এর ব্যবস্থা আছে আমার কাছে। বেগমগঞ্জে একটা কিন্ডারগার্টেন 90 সালে, এটা কি মান হতে পারে আপনার ধারণা আছে? হয়তো শিক্ষককে 500 টাকায় বেতন দেওয়া হতো। আমি বললাম যে আপনার তাহলে কি আপনার স্কুলের চেয়ে শিক্ষার মান ভালো স্কুলের? বলে না, ভালো তো অবশ্যই না। তাহলে কেন পড়ান? বলে বাচ্চার মায়ের ইচ্ছা।
যাই হোক, বাচ্চার মায়ের ইচ্ছাতে কোথাও হয়, কোথাও হয়তো নানির ইচ্ছা হয়, দাদার ইচ্ছা হয়, বা আমার নিজের নিজের ইচ্ছাতে হচ্ছে। স্ট্যাটাসের ব্যাপার একটা আছে, তা এই যে হচ্ছে। তো এই অবস্থা যদি আমি নিজে আমার ছেলে মেয়ে যে পড়তো, আমি তার পাঠ্যপুস্তকটা দেখতাম, আমি তাকে মাঝে বই নিয়ে বসতাম, তখন আমি হয়তো বলতাম, সোচ্চার হতাম, বা আমি দায়িত্বশীল পদে আছে, আমি বলতাম যে পাঠ্যপুস্তকের ব্যাপারটা কোন, পাঠ্যপুস্তক কেউ দেখছে না। যারা দেখছে তারা জানে যে পাঠ্যপুস্তকের অবস্থাটা যে কি, স্কুলের খোঁজ খবর নিচ্ছে টিচার। আমি কালকেও একজন কথা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার একজন পুরনো সহকর্মীর সঙ্গে, উনি বললেন যে উনি বাংলার অধ্যাপক, প্রফেসর উনি, তিনি যখন তার মেয়েকে বলছেন তোমার এটা ভুল, মেয়ে বলছে না বাবা এটা ভুল না, আমার স্যার বলেছে সেটা আমাকে লিখতে হবে। মেয়ে বুঝছে সেটা, মেয়েও বুঝছে এটা ভুল, কিন্তু স্যার যেটা বলছেন এটা করতে হলে ওই এমন সময় বলে স্কুলে তাহলে আপনার ছেলে মেয়েকে নিয়ে যান এখান থেকে। এই ব্যাপারটা দাঁড়িয়েছে, আমি দেখেছি পরীক্ষা খাতা বই মানে ওই যিনি পড়াচ্ছেন তিনি তো বইয়ের বাইরে যাচ্ছেন না, এমন জন্য জানার কোনো সুযোগও তার নাই। এবং ওই মাধ্যমগুলোতে কোনো ট্রেনিং এর তো ব্যবস্থা নেই। যত আয়োজন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে, শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে যে ট্রেনিং হয়, সেই জায়গা থেকে স্যার আপনার কাছে জানার বিষয় যে সার্বিক যে আমাদের বুদ্ধিবৃত্তির চর্চাটা যে কমে গেল, তার কারণে কিন্তু আমরা ভালো শিক্ষক পাচ্ছি না, ভালো যারা চিন্তা করবেন বা রাষ্ট্রকে সমাজকে নির্দেশনা দেখাবেন, পথ দেখাবেন, সেই জায়গাগুলি কমে যাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই। আমি তো প্রথমে শুরুতেই কথা বললাম যে ওই মূল জায়গাটা ঠিক না করতে পারলে এটা তো হবে না। মূল জায়গাটা ঠিক করতে হবে, এবং এটা আমাদের করার মানে বাতি ঘরের আলো নিভে না, বাতি জ্বালার আয়োজন অনেক বেশি এখন। আচ্ছা, কিন্তু বাইরে সেটা মূল শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে না, বাইরে হচ্ছে। যে আলোকিত মানুষ তৈরি করা, হ্যাঁ, তারপরে সচেতন মানুষ তৈরি করা, না এই বাইরে হচ্ছে না সেগুলো হচ্ছে সেগুলোতেও যারা বেরিয়ে আসছে তারাও সমাজে কতটা অবদান রাখছে আমি জানি না। একটা পর্যায়ে তারাও হতাশ হয়ে যায়, কারণ সবচেয়ে বড় কথা হলো মানুষ কিন্তু যে সচেতন হওয়ার সাথে সাথে সে কিন্তু প্রশ্ন করে আমি যাদের সাথে জড়িত তাদের উদ্দেশ্যে সহায়তা সম্পর্কে, তাদের অর্থে, আমি সরাসরি বলি অর্থের উৎস সম্পর্কে। এখন এটা যারা আমাদের বুদ্ধিবৃত্তি চর্চার সঙ্গে আছে আমাদের সমাজের মাথা, খুব ঝুঁকি নিয়ে কথা বলছি, তারা কিন্তু সবাই কোথাও না কোথাও বাধা আছে। হ্যাঁ, খুব স্বাধীন কথা, আমরা সবাই চিন্তার দিক দিয়ে হয়তো পরাধীন, আমরা সবাই পরাধীন। আমরা বলছি হয়তো একাডেমিক আলোচনার সময় বলছি, কিন্তু আমি জানি এটা করা যাবে না, এটা করা সম্ভব হবে না। হ্যাঁ, এইভাবে সময়টা কেটে যাক, আমার সময়টা কেটে যাক। আপনার কাছে জানার বিষয় যে আমাদের যারা বুদ্ধিবৃত্তিক চর্চা করেন, যাদেরকে আমরা এই সরব দেখি, তারাও এখন মানে অনেকদিন যাবত, এখন না অনেকদিন আগে থেকেই তাদের একটা রাজনৈতিক মেরুকরণ হয়েছে, সেটাও কি আমাদের এই বুদ্ধিবৃত্তিক চর্চাকে বাধাগ্রস্ত করেছে না? এই ব্যাপারটি তো সত্যি, তবে এটা নিয়ে আবার যেটা একটা মিথও চালু হয়েছে, আমরা যে মনে করি যে আমার স্বাধীনতা ইতিহাসে আমরা বলি সাংস্কৃতিক আন্দোলনের ভেতর দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, আমি এটার সাথে একমত না। এই কারণে আমি একটা উদাহরণ দিয়ে বলি, যদি আপনি শুনতে আগ্রহী হন। সেটা হলো আমরা যে বলি যে আমাদের ভাষা আন্দোলন ছাত্ররা করেছিলেন। ছাত্ররা যদি বলে ছাত্ররা সে সময়কার বুদ্ধিজীবী, তাহলে ঠিক আছে। এদের মধ্যে কেউ পরে বুদ্ধিজীবী হিসেবে নাম করেছেন, কেউ একটা কোনো শিক্ষককে তখন গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু আন্দোলনটা কিন্তু সাংস্কৃতিক আন্দোলন পুরোপুরি না। কারণ বাংলা ভাষাকে, উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করলে যে পরিস্থিতিটা তৈরি হতো, বাঙালিরা চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়তো, চাকরি পেত না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে পড়তো, রাষ্ট্রভাষা যে দেশে উর্দু বাংলা, তাদের একটা অর্থনৈতিক ব্যাপারও জড়িত ছিল। এটা ছাত্ররা বুঝেছিল, তরুণ সমাজ যারা বুঝেছিল, সাধারণ মানুষও বুঝেছিল। এই কথাটা আমরা সরলীকরণ করি যে পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতেছিল, কোনো দেশের জাতির মাতৃভাষা কেড়ে নেওয়া যায় না, এবং তারা কিন্তু প্রাদেশিক ভাষা হিসাবে বাংলাদেশকে মেনে